হয়তো একদিকে আপনি হারাইছেন আমাকে, আমি আল্লাহ পাক আরেকদিকে আমাকে তুলে আনছেন। কিন্তু ৩২ বছরের সংগ্রাম, আপনার জীবনের সংগ্রাম ছিল, জীবনের পারিবারিক আপনার সংগ্রাম। অভিবাসন মর্যাদার সংগ্রাম ছিল। হুম, আপনি জীবন সংগ্রামে হয়তো জয়ী হয়েছেন। হুম, আপনার ৩ জন সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করেছে, জানি। তারা মার্কিন নাগরিক। আপনার স্ত্রী আছে, পরিবার আছে, হুম, সবকিছু আছে, কিন্তু সবকিছু ছেড়ে তো আপনি যাচ্ছেন চলে যাইতে হইতেছে। মর্যাদার ক্ষেত্রে, সেটি তো আপনার ব্যর্থতা বলতেই পারি। হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে আছি ব্রুকলিনের ওশান পার্কওয়েতে। চমৎকার একটা পার্কওয়ের একটা রাস্তা, ৪-৫টা রাস্তার সমাহার এটা। বেলায়েত হোসেন বেলালের সাথে আছি। তিনি একজন প্রবাসী, অভিবাসী হবার চেষ্টায়, ৩২ বছরের চেষ্টায়, যেটি বলছিলাম যে তিনি ব্যর্থ হয়ে দেশে ফিরে যাচ্ছেন। ব্যাপারটা আমার কাছে অনেক হৃদয় বিদারক, অনেক বেশি আবেগঘন একটা ব্যাপার। তিনি তার পুরো পরিবার রেখে, তার ৩ সন্তান এবং স্ত্রী রেখে, তার এখানে ব্যবসা বাণিজ্য সবকিছু রেখে বাংলাদেশে আবার ফিরে যাচ্ছেন। তো বেলাল ভাইয়ের সাথে কথা বলবো, তার কাছ থেকে জানবো তার এই সংগ্রামের কাহিনী এবং কেন তিনি দেশে ফিরে যাচ্ছেন সে বিষয়ে জানবো। একটু শুনতে চাই। আসলে আমি খুব ইমোশনাল হয়ে গেছি যে আপনি এত দিনের একটা সংগ্রাম শেষে কেন সিদ্ধান্ত নিলেন দেশে ফিরে যাবেন। এটাতে করার কিছু ছিল না। আমি আসছি 1993 সালের 16 জানুয়ারি কুয়েত থেকে ভিজিট ভিসা নিয়ে আসছি। সেই থেকে আমার সংগ্রাম শুরু। আহ, কাজকর্ম একা একা এলেন? একাই আসছি। কাজকর্ম থেকে শুরু করে আহ, নিজের পারিবারিক চাহিদা এবং নিজের যে একটা অর্থনৈতিক ইয়ে করা, এটারে কি বলা হয়, সমৃদ্ধির জন্য। সমৃদ্ধির জন্য যা যা করার দরকার তা সবই করছি আমি। 1995 সালের শেষের দিকে দেশে গিয়ে বিয়ে করলাম। বিয়ে করি। দেশে গেলেন কিভাবে? ওটা একটা পারমিশন নিয়ে এখান আচ্ছা, থেকে, আচ্ছা। অ্যাডভান্স প্যারোল বলে, পারমিশন নিয়ে গেছি। তো আপনি এসে কি পলিটিক্যাল অ্যাজাইলাম না বা না কোনো না কিছুই করেন না, নাই? কোনো কিছু করি না। এটা এখানে বিয়ে দেখাইতে হয়েছে আর কি। আচ্ছা, হ্যাঁ, ম্যারেজ কেস করে। ম্যারেজ কেস করে ওইটার এগেনস্টে একটা ইয়ে নিয়ে আমি দেশে দেশে যাই, বিয়ে করি। বিয়ে করার 3 মাস পর আবার চলে আসি। 96-এর প্রথম দিকে, জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে চলে আসি। আসার 1 বছর পর আবার দেশে যাই। 96 সালে আসলাম, 97 সালের শেষের দিকে গেলাম। আবার 1998 সালে ফেব্রুয়ারি 28 তারিখে আমি আমেরিকায় ঢুকি জিএফকে দিয়ে। আচ্ছা, সেই থেকে আজ অবধি আর যাইতে পারি না দেশে। 98 পর থেকে আর যাইতে আর পারেন? যাইতে পারি না। তার মানে 27 বছর এক টানা আপনি একটা আমেরিকা। না, আমি আমেরিকা টোটালি আমার 32 বছর। আচ্ছা, তো আপনি বিয়ে করলেন, ফ্যামিলি এলো? হ্যাঁ, ওয়াইফকে নিয়ে আসছি। হ্যাঁ, যে মানে কোনো একটা প্রক্রিয়া, কায়দা হ্যাঁ, যে করে কোনো নিয়ে আসছি। কায়দায় আপনি নিয়ে আসছেন, তারপর এখানে তারপর সবকিছু। 1999 সালে ওয়াইফকে নিয়ে আসলাম। 5 বছর পর তিনি সিটিজেন হলেন। সিটিজেন হওয়ার পর আমার জন্য যেগুলো করার দরকার আর কি, হ্যাঁ, আপনার প্রক্রিয়া। স্বাভাবিক প্রক্রিয়াতে আমাদের আবার এখানে ম্যারেজ দেখাইতে হয়েছে, বা আমার জন্য উনি অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করার পর ওইখানে একটা ঘটনা ঘটছে। সেটা হলো, ধরেন, এগুলো আমরা ধারণার কথা বলতেছি। সেটা হলো তার ফ্যামিলি, যে এর আগে আমি 2টা ইন্টারভিউ করছেন আপনার, হ্যাঁ, আপনার ইন্টারভিউ করছিলাম তো। সেই তখন সেটা ছিল আপনার ল্যান্ড ডিসপিউট নিয়ে, ল্যান্ড আত্মীয় পরিজন আপনার সমস্ত কিছু দখল করে নিছে। মারি দিছে, দখল করে নিছে। সেই ইয়েটা করার পরে সেটা তো আপনার শ্বশুর পক্ষের লোকজন ছিল? শ্বশুর পক্ষের লোকজন। সেই ভিডিওটা করার পরে আমাকে অনেকে প্রশ্ন করছে, অনেকে গালমন্দ করছে, ব্যক্তিগতভাবেও করছে এবং বিভিন্ন কমেন্টও করছে আপনার ইয়েতে, ভিডিওতে, যে এই লোকটা এমন করে কেন, এই সেই। এখন তার এই যে মেটিকুলাস ডিজাইন তাদের, কার, আমার ওয়াইফের ফ্যামিলির, এটাই তার অংশ। আমি দেশে 32 বছর পরে আমি আমার ছেলেদেরকে ফেলে, আমার ওয়াইফকে ফেলে চলে যাওয়া, এটা তো মর্মান্তিক। তাদের ওই মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। একটু শুনতে চাই সেটা কি? মেটিকুলাস ডিজাইনটা আমি এই জন্য
ইয়ে করলাম, বর্তমান এই মেটিকুলার ডিজাইনটা মানে খুব ভাইরাল, সেটা আমার আমার ক্ষেত্রে ঘটছে। এটা একটু শুনতে চাই, সেটা কিরকম? সেটা হলো তারা হয়তো চায় নাই আমি দেশে যাই, আমার গ্রিন কার্ড হোক। না চাওয়ার কি আছে? না চাওয়ার কি আছে, আমি যদি ওই আগের ভিডিও রেফারেন্সগুলো টানি, আমি ওইখানে অনেক কিছু বলছি যে আমার স্বর্ণ নিয়ে গেছে, আমার জমি নিয়ে গেছে, আমার বাড়ি নিয়ে গেছে। ওগুলো তো আমার ছিল, ওই বাড়িটা আমার, ওই জায়গাটা আমার। তো আমি দেশে গেলে তো ওগুলাতে আমি ভাগ বসাবো। ভাগ বসাবো মিন্স তারা চাইছে যে আপনি ওইখানে উপস্থিত না থাকেন, না এগুলো থাকি যেন দখল না করতে পারেন, গ্রহণ না করতে পারেন, আমি না তাদের করতে বিরুদ্ধে পারি। ব্যবস্থা না নিতে ওই পারেন। এলাকাতে আমি চট্টগ্রামের বালুচরা এলাকায় যে জায়গাটা ক্রয় করছি, ওটা তো আমার নাম আর আমার ওয়াইফের নামে। আপনার নাম আর আমার, আমরা দুজন বন্ধু, আমরা একটা জায়গা নিলাম, ওটাতে তো এখনো ইয়ে হয় নাই, এটারে কি বলা হয়, বন্টন হয় নাই। তো তাহলে আপনি কিভাবে আমার জায়গাটা সামনের অংশ নিয়ে যান ওয়াল টু ওয়াল? আমার ওয়াইফের সাথে আর আমার সাথে তো বন্টনের প্রশ্ন উঠে না। তো এখন যে যাচ্ছেন আপনি, এখন যে ফিরে যাচ্ছেন, সেটা একদম পার্মানেন্টলি তো চলে যাচ্ছে, আমি পার্মানেন্টলি চলে যাচ্ছি। আর আসতে পারবেন না আপনি? না, আমি আর আসতে পারবো না। মানে নিয়ম কি বলে এখানে? নিয়ম 10 বছর বোধহয় মিনিমাম। না, 10 বছর। এখানে একটা ঘটনা আছে, আমার ছেলেরা, আমার 2 ছেলে কর্নেল ইউনিভার্সিটিতে পড়ে। তারা আল্লাহ রহমতে, আমার দেশবাসী, আমার মা বাপ সর্ব কিছুর আগে হলো আল্লাহ পাক আমাকে সেই, আমার বাচ্চাদেরকে সেই তৌফিক দিছে। তারা ভালো স্টুডেন্ট, তারা খুব ব্রেনি স্টুডেন্ট। তারা এখন আমাকে আজকে 6 মাস ধরে আমার বাসার বাইরে রাখছে। তাদের কথা হলো, বাবা তুমি আগে নিজেকে সেভ করো। মানে ট্রাম্প ক্ষমতায় আসার পর যে ডেপুটেশনের দরফাকর, ওই সেই একটা প্যানিক সিচুয়েশন মানুষের মাঝে, তো প্যানিক থেকে আমাকে বাঁচানোর জন্য আমাকে বাইরে রাখছে, কিন্তু আমি যাই। তো প্যানিক কেন তৈরি হবে? আপনি তো অপরাধী না। না, আমি অপরাধী না, আমার যে স্ট্যাটাসের কারণে। আচ্ছা, সেই কারণে তারা ভয় করছে যে আপনাকে আইএস ধরে নিয়ে যেতে পারে। হ্যাঁ, আইএস এটা করতে পারে, পুলিশে ধরতে পারে, এই জন্য তারা আমাকে ইয়ের বাইরে রাখছে, মানে একটা সেফ জোনে রাখছে। রাখার পরে এখন প্রথম যে জিনিসটা বললাম, আমার ওয়াইফকে মাধ্যমে আমি এখানে এমিগ্রেন্ট হওয়ার জন্য যে চেষ্টা করছি, আমার প্রথম ইন্টারভিউতে ঘটনাটা একটু এদিক সেদিক হয়ে গেছে। ওই কেস নাই এখন আর? না, ওই কেস নাই। আচ্ছা, তো সেটার কি হলো? আপনার প্রথম স্ত্রী যে, যার সাথে আপনি বিয়ে করেছিলেন, সেই স্ত্রীর কেসটাও হয় নাই? প্রথম ওগুলো তো এই দেশি হয় নাই, সেটা হয় নাই। না, ওগুলো হয় নাই। আর আপনার ওয়াইফের কেসটা যেটা অরিজিনাল, হ্যাঁ, আচ্ছা, এগুলো অন্যায়ের কিছু নয়, এদেশে প্রক্রিয়া যেটা যে প্রথম বিয়ে করে এখানে হওয়া যায়, এটাতে লিগ্যালি যদি একজন ইমিগ্রেশন অফিসার মনে করে যে হ্যাঁ তারা ম্যারিড, যতই কাগজ বানানোর জন্য হয়, এরকম হয়েছে, বহু লোক এখানে বাঙালির অভিবাসনের ইতিহাসের সাথে এটা খুব ওতপ্রোতভাবে জড়িত। শুনতে চাই আপনার দ্বিতীয় যে কেস, মানে আপনার ওয়াইফের সাথে, সেটা তো জেনুইন, সেটা হলো না কেন? সেটা এখন প্রথম আমি বলতে চাই না, তারপর বলতে হয়। আমাকে যারা খারাপভাবে উপস্থাপন করছে, বা হয়তো যারা ইয়ের কারণে, আমার ডিটেলস না জানার কারণে তারা হয়তো আমাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করছে, যেগুলো তো বলার কথা না। বলে কেন? আমি আমার জায়গা ফ্রি পাওয়ার জন্য না, আমার গ্রিন কার্ড পাওয়ার জন্য না সোহেল ভাই। আমি চাইতেছি মানুষ জানুক দুনিয়াতে খারাপ লোক আছে। এই পয়েন্টটা আমার দরকার। সেটা হচ্ছে, আমি আপনার সাথে কথা বলছি কিন্তু কারোর বিষেধগার করার জন্য না। আমি আপনার সাথে কথা বলছি কারণ আপনার এখান থেকে যে অভিজ্ঞতা, এটা অনেকের উপকারে আসতে পারে পজিটিভলি। এখন সেই কারণে আমার জানতে চাওয়া যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে বিয়ে তো বাংলাদেশে হয়েছে, এটা ফর্মাল জেনুইন, আপনার বাচ্চা আছে 3 জন। তিনি যে আবেদন করেছেন, সেই আবেদনটা টিকলো না কেন? সে আবেদনটা টিকলো না, ওই যে বললাম, তারা চায় নাই। কে? তার ফ্যামিলি। সে তো ইনোসেন্ট, তাকে আমি বেবি হিসাবে মনে করি। আপনার স্ত্রী একজন মানসিক ভারসাম্যহীনকে আপনি কি বলবেন? আচ্ছা, আগে আপনি বলেছিলেন যে আপনার ওয়াইফের মেন্টাল ডিসঅর্ডার আছে। 6 বছর বয়স থেকে অসুস্থ। বিয়ের সময় আমাকে বলা হয় নাই, কিন্তু যখন আমি জানতে পারছি তখন
লিটল টু লেট, ইট ওয়াজ 6 months later, 7 months later. আচ্ছা। আমি 6-7 মাস পরে যখন জানতে পারি আমার বউ মানসিক রোগে আক্রান্ত, হ্যাঁ, তখন আমি কি তাকে ফেলে দিতে পারি? অবশ্যই না। আমি তখন মনে করছি এটা আমার একটা ইবাদত। আল্লাহ পাক তো আমার জন্মের 60,000 বছর আগে যদি আমি হাদিস কোরআনকে বিশ্বাস করি, এক্স্যাক্টলি। আমার বন্ধন ওইখানে ওই সময় হয়ে গেছে, তো তাইলে আমি তাকে কেন ফেলে দিব বা তাকে ছাড়িয়ে দিব? এটা প্রশ্ন উঠে না। তো আমি মানবতা দেখাইছি এবং তাকে আমার জীবন সঙ্গী হিসেবে আমি রাখছি। তার মানে এই নয় যে এই ইনোসেন্ট লোককে দিয়ে আমাকে সর্বশান্ত করবেন আপনারা। সেটা কি হয়েছিল ঘটনাটা? মানে আপনি বলতে চাইছেন প্ল্যান করেছে, কিন্তু প্ল্যানটা এটা ইমিগ্রেশন অফিসার কেন সেই প্ল্যানের অংশ হয়ে যাবে, বা উনি কেন সেই প্ল্যান বিশ্বাস করেন? আমি সেই প্ল্যানটা কি? বলার আমার ইচ্ছা ছিল না, আমি বলতে বাধ্য হই। প্রথম যেদিন আমরা ইয়েতে গেলাম, প্রথম ইন্টারভিউতে যাওয়ার পরে আমাদের সাথে প্রাণবন্ত একটা ইন্টারভিউ হলো। অফিসারটা আমাদের বাড়ির পাশের অফিসার, বাড়ির পাশের মানে? মায়ানমারের। ও আচ্ছা, প্রতিবেশী দেশের ইয়ে অফিসার। হ্যাঁ। অফিসার আমাদের সামনাসামনি বসা, মাঝখানে টেবল, আমার ডান পাশে আমার ওয়াইফ বসা। আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করে। এক পর্যায়ে আমাকে আধা ঘন্টার মতো বিভিন্ন রকমের করেসপন্ডেন্ট হওয়ার পরে উনি এক পর্যায়ে আমাকে জিজ্ঞাসা হলো, তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি বাংলাদেশে। তো ও বলতেছে, আমি দেখতেছি তোমার বাড়ি বাংলাদেশে, তোমার ইয়েটা কোথায়? তোমার ইয়েটা সিটি কোথায়? আমি বলি চিটাগং। উনি আমাকে প্রশ্ন করলো, তুমি আগ্রাবাদ চিনো? তুমি ফতেঙ্গা চিনো? হ্যাঁ অবশ্যই চিনি, এটা আমার হোম সিটি, তার পাশে নদীর ওপারে একটা আইল্যান্ড, আমার বাড়ি সন্দ্বীপ। এগুলো বলতে বলতে এক পর্যায়ে আমার ওয়াইফটা আমার পাশে বসায়। হয়তো তার মনে হয়েছে আমার ওয়াইফ কিছু বলতে চাই, হয়তো কোনো আই কন্ট্যাক্ট বা বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারছে সে কিছু বলতে চাই, তাকে নিয়ে গেছে আলাদা করে অন্য রুমে। আচ্ছা। ওইখানে তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে আমি তো জানি না। বাইরে আসার পরে ইয়ে থেকে ওই অফিসের সাথে কাজকাম সাইডে আমরা যখন বাইরে আসলাম, তখন জিজ্ঞাসা করলাম তোমার সাথে কি বললো অফিসার? উনি আমাকে বললেন, অফিসার নাকি উনাকে বলছে যে আমি খারাপ লোক, আমি ওনার আগত 2টা বিয়ে করছি, আমাকে যদি গ্রিন কার্ড দেয় তাহলে আমি দেশে গিয়ে আবার হয়তো বিয়ে করতে পারি। এটা তো ইমিগ্রেশন অফিসারের কাজ না। কথা বলছেন, আমি কিন্তু এটারে এত সিরিয়াসলি নিই নাই। এটা আপনার ওয়াইফ বলছে? ওয়াইফ আমাকে বললো আর কি, যে অফিসারে এই বলছে আমাকে যে তোমাকে গ্রিন কার্ড বানাই দিতে আমাকে নিরুৎসাহিত করছে। আমি এটাকে সহজ সরল ভাবে নিশ্চয় তো বলতেই পারে, আমি চলে আসলাম। আজ অবধি আমি এটার ইয়েতেই ছিলাম না, কিন্তু বিগত আজকে 10 বছর হয়ে যায়, 15 সালের ঘটনা প্রথম এইটা। বিগত 2 সপ্তাহ আগে আমি এটা ডিসকভার করলাম যে না, it could be something wrong since 2015. 2015 থেকে 10 বছর আগে আপনার এই কেসটা এইভাবে ডিনাই, তখনই ডিনাই করে দিছে? 2 সপ্তাহ পরে আমি চিঠি পাইলাম, আমার কেস ডিনাই, আপিল করলাম ডিনাই, তারপর আরেকটা লয়ার ধরলাম শেখ সেলিম, ওইখানেও ডিনাই। প্রথম লয়ারটা ছিল এই দেশি, আচ্ছা এটার নাম কি, ফোলাক এন্ড ফোলাক। হ্যাঁ, আমাদের বাঙালি সমাজে পরিচিত আমেরিকান লয়ার, অনেকের ইয়ে ছিলেন, উনি কৌশলী ছিলেন। তারপর এখন থার্ড লয়ারের কাছে যাওয়ার পরে সমস্ত কিছু রেডি। এখন মেইন লয়ার যিনি, উনি এটা কেসটা রিভিউ করতে গিয়ে ফাইলের মধ্যে দেখলো যে আমার ওয়াইফ কমপ্লেন করে বসছে যে আমি নাকি তাকে 15 টাইমস কিল করার জন্য প্রস্তুতি নিছি। ও মাই গড, 15 টাইমস আমি তাকে কার কাছে অভিযোগ করছে? মেরি ফেলা না, উনি ইয়ে করছে সোশ্যাল ওয়ার্কারের কাছে। যখন উনি অসুস্থ হয়ে যায়,
তো তাকে হসপিটাল দিতে হয়। তো কোনো একজন মানসিক ভারসাম্যহীন লোকে কি আপনি ইজিভাবে হসপিটাল দিতে পারবেন? ও তো মনে করে যে উনি সবকিছু জানে, উনি সব জানতা, উনি ভালো মানুষ। কোনো পাগল কি বলে আমি পাগল? ওনার কি মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে গেলে একদম হ্যাঁ, sometimes একদম হ্যাঁ, out of একটু আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তো ও, তখন আমাদেরকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা। আমরা ওনার অমতে পুলিশকে কল 911-এ কল করতে হয়। তো এই দেশের একটা সিস্টেম হলো কি, ইস, আপনি যখন 911 কল করবেন, 3টা ডিপার্টমেন্ট আসে এখানে: অ্যাম্বুলেন্স, পুলিশ, ফায়ার সার্ভিস। যাদের দরকার তারা থাকে, যাদের দরকার না তারা চলে যায়। হুম, হুম। তো পুলিশ আসে স্বভাবত, অ্যাম্বুলেন্স আসে। তো উনি যদি পুলিশের সাথে কোঅপারেট না করে তখন তাকে হ্যান্ডকাপ লাগায়। তো ওনাকে হ্যান্ডকাপ লাগায় নিয়ে গেছে একবার। এটা তো অপরাধ না, উনি চুরি করে নাই। ওনাকে ডাক্তারকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ তাকে করছে, হ্যান্ডকাপ করে নিয়ে গেছে। আমার ছেলে কল করছে। আপনার ছেলেদের সাথে মায়ের সম্পর্ক কেমন? খুব ভালো, খুব ভালো। তো মাকে যদি আপনি 16 বার নির্যাতন করে 15 বার না, নির্যাতন আমি করে আমি থাকেন, এখানে একটা কথা আছে বলি। ওনাকে যখন হাসপাতাল নিয়ে গেল, তো উনি ওইখানে কমপ্লেন করছে। তখন আমার ছেলেরা বয়স হলো তাদের 16 কি 17। ওখানে কমপ্লেন করছে ছোট দুটার আর কি, ও বড়টা 18 হয়ে গেছে। উনি কমপ্লেন করার পরে রাতে 2টা বাজে আমার বাসায় গিয়ে চলে আসছে। পুলিশ নো, APCS একটা কি একটা ডিপার্টমেন্ট আছে, বাচ্চাদেরকে রেস্কিউ করে ওরা। হ্যাঁ বুঝছি, আসি এরে, ওদের পিক আপ করার জন্য। হ্যাঁ, আমার বাচ্চাদেরকে পিক আপ করার জন্য। যখন আসি এরে দেখলো যে আমার বাসার এনভায়রনমেন্ট এবং আমার বাচ্চাদের সাথে কথা বলি, দেখলো যে না, ওই ধরনের কিছুই নাই। তো তখন ওনারা চলে গেছে। ওনারা বললো যে তোমার কেস এখন থেকে স্টার্ট, তুমি এত সহজে পাবা, নিস্তার পাবা না। Oh my God. তারপর সকালবেলা এক অফিসার আসলেন, ইয়ং লেডি, শি ওয়াজ মিজারেবল। সে কোনো কথাই শুনতে চায় না, আমার ছেলেদেরকে নিয়ে যাবে। ছেলেরা কি বলে? আমি বললাম না, ওরা তো যেতে রাজি না। যেতে রাজি না, যে আমাদের এমন কোনো হ্যাপেন হয় না, আমার বাবা আমাদের সাথে মায়ের সে বেশি করে। করি তো আমি, আমার ওয়াইফ থাকে মাসকে মাস হসপিটাল। তো আমি আমার বাচ্চাদের জন্য মার ফাড়ও করতে হয়, বাবার ফাড়ও করতে হয়, আমি কাজও করতে হয়, তাদেরকে খাওয়াইতে হয়, তাদেরকে আবার স্কুলও দিতে হয়। তখন তারা স্কুলে পড়ে। আমার বড় ছেলে তো আমাকে ও অফিসারের সাথে কথাই বলতে দেন, আমি তো অ্যাগ্রেসিভ অফিসারের সাথে। ও আমার ছেলে আমার মুখ চাপে ধরে রাখে যে বাবা না, বাবা না, প্লিজ, তুমি এই দেশের আইন সম্বন্ধে হয়তো ধারণা নাই, তুমি ওদের সাথে ফাইট করে পারবে না, ওদেরকে নিয়ে যাবে। আমি বললাম তুমি আমার ছেলের সাথে কথা বলো, আমার হয়তো ইংরেজি এত বেশি ভালো না হইতে পারে। বলো না, ও 18 বছর হয়ে গেছে, ওর সাথে কথা বলবো না। তো ছোটদের সাথে কথা বলো না, ওরা মাইনর, ওদের সাথে কথা বলো। তো কার সাথে কথা বলবে তুমি? আমাকে ভাই বিশ্বাস করেন, মানে 1 বছর একদম মানসিক যন্ত্রণা দিছে। আমি আর আমার ছেলে বড়টা শুধু কান্না করতাম আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতাম যে আল্লাহ তুমি আমাকে সেভ করো। আপনার ওয়াইফের এত অভিযোগের পরেও তো উনি আবার এসে আপনার সাথে থেকেছে, ঠিক আছে, কিন্তু যেটা কমপ্লেন করছে, কমপ্লেন তো রয়ে যাবে, কমপ্লেনটা তো যাবে না। আচ্ছা, তো আচ্ছা, এরপরে কি হলো? আপনি এত অভিযোগ, এত কিছু, আবার থাকা মামলা, সেক্সিলিম, তারপর আরো করলেন। হ্যাঁ, লাস্ট লয়ার যিনি, ওনার কাছে গেলাম। তো উনি আমাকে কল দিলেন যে আসো তুমি এখানে, তোমার সাথে কথা আছে। কেন, এর আগে সমস্ত প্রক্রিয়াগুলো অ্যাসিস্ট্যান্ট করে, সহযোগী আর কি, উকিলের সহযোগী। এখন ফাইনাল তো ওনার দায়িত্ব, উনি দেখবে। পুরো ফাইল দেখতে গিয়ে যখন দেখলো আমি 15 টাইমস আমার ওয়াইফকে অ্যাসল্ট করছে, অ্যাসল্ট মিন্স অ্যাটেম্প্ট টু কিল হার। ও মাই গড। হ্যাঁ, তখন আমাকে উনি বললো যে না, তোমার এই ওয়াইফ দিয়ে আর কিছু হবে না, তুমি আমাকে পুরো বৃত্তান্ত বলো। তো আমি বললাম আর কি। তখন উনি সন্দেহাতীত, হ্যাঁ, তার ডিজঅর্ডার এবং বাড়িতে দেশে কি হয়েছে না হয়েছে। উনি আমাকে একটা কথা বললো, দেখো তুমি কোনো কিছু হাইড করো না আমার কাছে, কোনো কিছু মানে মানে এটারে কি বলা হয় বাংলায়, লুকানোর চেষ্টা করো না। তুমি উকিলের কাছে আর যদি ডাক্তারের কাছে কোনো কিছু লুকাও, তুমি সেবা পাবে না, ভালো সেবা পাবে না। তো আমি
সবকিছু আমার ওনার খুলি বলা লাগছে। লাগার পরে উনি সন্দেহাতীত কিছু ধারণা দিল আমাকে, এবং শেষ পর্যন্ত উনি বললো যে না, তুমি যদি করতেই হয় তোমার ছেলেরা তোমার জন্য করতে পারে। এখন ছেলেরা করবো, ছেলে আমার আজকে মনে হয় 22 তারিখ, গত 18 তারিখে আমার ছেলে 21 বছরে পা দিছে। আচ্ছা, এখন আমি পড়ে গেছি সোরাবালিতে, না উঠতে পারি না নিচে যাইতে পারি। এখন অপেক্ষা করলে যদি এর মধ্যে ধরা পড়ে, আমি অপেক্ষা করলে এখন আমাকে 60 বছর অপেক্ষা করতে, এই দেশে যদি আমি গ্রিন কার্ড ফিক আপ করতে হয়, আমার একটা কিন্তু সে অ্যাপ্লাই তো করতে পারবে। সে অ্যাপ্লাই করতে পারবে, সে অ্যাপ্লাই করলে কিন্তু কাজ হবে না। অ্যাপ্লাই করা মানে আমি ওই তাদের চোখে পড়ে যাওয়া। আমি উকিলের অ্যাডভাইস হলো তুমি 4 বছর অপেক্ষা করো, বর্তমান প্রেসিডেন্ট সরকার চলে গেলে আরো 1 বছর হয়তো যদি আইনের কোনো পরিবর্তন আসে তাহলে তুমি করতে পারো। তা আমি বললাম না, আমি 4 ওই বছর আর অপেক্ষা রিক্সে থাকার দরকার না, আমি চলে যাই। তার মানে আপনি এখন যেটা করছেন, যে আপনি যে চলে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ধরা পড়ার ভয় থেকে। ধরা পড়ার ভয়, মানসিক যন্ত্রণার ভয়, মানে অনেক কিছু এখানে। আপনার স্ত্রী কি বলে? উনি এখন ইমোশনাল, উনি এখন রিয়েলাইজ করে এখন টু লেট। কিন্তু ওনার সাথে সম্পর্ক তো আপনার অফকোর্স স্বাভাবিক, অফকোর্স স্বাভাবিক তো। অফকোর্স অফকোর্স আমি কি আমি যতই করি না কেন, ওরা তো আমার সন্তান। আমি চলে গেলেও তো আমার ছেলেরা অন্তত মার গন্ধটুকু তো পাবে। আমি বলতে কি, আমি অনেকের মতো না, আমি আমার মতো। আমার ছেলেরা 10 বছর এখানে চলার মতো ব্যবস্থা আমি করে দিয়ে গেছি, এবং দেশ থেকে আমি পাঠাইতে পারবো যে সেই ব্যবস্থা আমার আছে, আল্লাহ রাখছে আমার। আমি দেশ থেকে পয়সা পাঠাইতে পারবো আমার ছেলেদের জন্য, লাগবে না। লাগবে না। আমার ভাই বাতি যারা আছে, আমার বোন আছে, ভাগ্নি আছে, ভাগ্নারা আছে, আমার বিশাল একটা উইংস আছে এখানে। এখানে আছে, কিন্তু বাংলাদেশে তো আপনার কেউই নেই। বাংলাদেশে এখন আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আমি যাতে আমার এই মানে একটা আমার কলিজা তো রাখি যেতেছি এখানে। আপনি দেশে কার কাছে থাকবেন? দেশে আমি আমার ভাই আছে, আমার বড় ভাই আছে, আমার আরেক বড় ভাই, উনি নাই দুনিয়াতে, ওনার ফ্যামিলি আছে। আচ্ছা, তার মানে আপনার কেউ নাই, আপনার বাচ্চা নাই, আপনার না না না, আমার মা বাপ নাই, আপনার স্ত্রী নাই। আমার শেষ ইয়েটা বলি আপনাকে, আমি ছোটবেলা মা হারাইছি, বাপ হারাইছি। আমি এদেরকে পাই, আমি একটা মনে করছিলাম যে অনেক কিছু পাই গেছি। কাদেরকে পেয়ে? আপনার শ্বশুর পক্ষে। ও আচ্ছা, শ্বশুর পক্ষের এদেরকে পাই, আমি মনে করছিলাম না আমি অনেক কিছু পাই গেছি, এদেরকে পাই, কিন্তু আবার নিজের অস্তিত্ব ভুলি নাই। কিন্তু আমি ওদের সাথে আমার ইয়ে ছিল, আমার ভাই বোনদের সাথে আমার ইয়ে ছিল, কিন্তু যোগাযোগ ছিল, আমাকে ওই ইয়ারটুকু দেয় নাই। এখন আমার এই আপনার কল পাওয়ার পরে আপনিও আমাকে ডাকছেন বা আমি উইলিংলি আসছি, আমি এটাকে আবাদত হিসেবে নিছি। বলেন, আমাকে প্রশ্ন করতে পারেন কি আবাদত? আমাকে দিয়ে যাতে অন্যরা শিখে কিছু, আমার ভুল থেকে যাতে আমার অনুজরা, আমার জুনিয়ররা এ ভুল যেন না করে। আমি অনেক ভুল করছি, এই ভুলের শেষ নাই। এখন আমার ছেলেরা সাফার করতেছে, আমার ভিতরে কি যাচ্ছে। আমি 32 বছর পরে এই দেশ থেকে একেবারে চলে যাইতেছি। আমার ছেলে অ্যাপ্লাই করবে, আমি আবার আসবো। ফরগেট অ্যাবাউট দোজ থিংস। যে কতদিন পরে দেখা হয়, কতদিন পরে না আমাকে যে বিষয় দিবে এরা, এটারও কোনো নিশ্চয়তা আছে? নাও তো দিতে পারে, হয়তো আপনার সাথে দেখা হবে। এখন তারা সময় করে বাংলাদেশে যাওয়া সবকিছু মেলা। ভাই, যেখানে আপনি 32 বছর ধরে এই মাটিতে ছিলেন, এই মাটির সাথে বেড়ে ওঠা, এখানকার সংস্কৃতি সবকিছুর সাথে বেড়ে ওঠা, চামড়া, বাতাস সবকিছু আপনার। আমার এখন ভয় লাগে সোহেল ভাই, আমার ভয় লাগে। আমাদের দেশে একটা কথা আছে, আমি বুঝি, প্রবাসীরা যারা ফরেনে থাকে, মিডল ইস্টে থাকে বলেন, বা দীর্ঘদিন দেশের বাইরে যারা থাকে, তারা দেশে গেলে বেশি দিন টিকে না। এবং আমাদের দেশের সেনাবাহিনীতে যারা আছে, অর্থাৎ সরকারি জব যারা করে দীর্ঘদিন, ওরা রিটায়ারমেন্টের পরে বেশি দিন টিকে না। যদি
তারা অ্যাক্টিভিটিস কন্টিনিউ না করে অ্যাক্টিভিটিস না থাকে। আমি সে কথাটা বলতেছিলাম, আপনি এখানকার আলো বাতাস সবকিছু ছেড়ে একটা ভিন্ন পরিবেশে চলে যাবেন। 32 বছর তো আপনি ছিলেন না ওইখানে, আর এইখানে আপনি আপনার বাচ্চা কাচ্চা ফ্যামিলি 21 বছর ধরে তো আপনার সন্তান আছে, তার আগে থেকে আপনার পরিবার আছে, আপনার স্ত্রী আছে, মানে একটা অন্যরকম একটা ইমোশনাল, মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন ইমোশনালি আপনি। আমার আমার বড় ভাই উনি উনি লিগেল আছে এখানে, ওনার গ্রিন কার্ড আছে, উনি প্রত্যেক বছর দেশে যায়। তারপরও আমার ভাই এখন লুকায় লুকায় কাঁদতেছে, আমার সামনে ইয়ে করে না। আমার ছেলেগুলো আমার অন্যরকম আড়ালে কান্নাকাটি করে। আমি নামাজে দাঁড়ালে আমি অজরে কান্দি। আমি থাকবো কিভাবে দেশে? আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আমার সন্তানের জন্য যাতে দোয়া করে, আমার জন্য যাতে দোয়া করে। এবং এর সাথে আরো কিছু যোগ হয়েছে ভাই, দেশের রাজনীতিক প্রেক্ষাপট সবাই জ্ঞান দেয়, এই করো না সেই করো না, এমনি চলবে, সবাই ভালোবাসার টানে করে। অবশ্যই হ্যাঁ, অবশ্যই আমি তাদেরকে ইয়ে করি না, জ্ঞান না, আমি সরি আমি কথাটা ইয়ে করলাম, আমাকে পরামর্শ দেয়, আমাকে পরামর্শ দেয়। যদি এত পরামর্শ আপনি নিতে পারবেন, আমি নিতে পারি কিনা সেটাও তো দেখার বিষয়। ব্যাপার আছে, আমি এটা একটা ব্যাপার। হ্যাঁ, আরে ভাই আমাকে উৎসাহ দেন ভাই। আমাদের সমাজের লোকগুলো সবসময় দেখবেন ভার্নারেবল লোকগুলোরে বেশি পরামর্শ দেয়। হ্যাঁ, যারা ভার্নারেবল না, যারা ধরেন আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমাকে ভালোবাসে বিদায় না বলে, এটা তো কিন্তু আমি নিতে পারতেছি না। আরে ভাই আমি বাঘ না, আমি ভাল্লুক না, আমি ইয়ে না, আমি সবার সাথে আমার সে ইয়ে আছে ইনশাল্লাহ, আমার সে অ্যাবিলিটি আছে। কি করবেন আপনি? না আমি ওই ডিউটির কিছু কাপড় চোপড় নিছি, আমি হাফ বেলা কাজ করব দেশে। হ্যাঁ, কাজ মানে হ্যাঁ, নিজেকে নিজের যে ফার্ম আছে এই সেই। আমি আমার দেশে অনেক পরিকল্পনা আছে, আমি তো এখানে থাকি, আমার দেশে যে প্রতিষ্ঠান আছে, আমার প্রায় 40-42টা ক্যামেরা দিয়ে আমি এগুলো নিয়ন্ত্রণ করি এখান থেকে। আচ্ছা, অনেক বড় হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার আছে। না অনেক বড় না, ছোটখাটো। তো আমি ওইখানে আরো কিছু করব, এবং আমি আমার এলাকার কিছু ছেলেপেলেদেরকে উৎসাহিত করব যে আসো কিছু করো, বাপের হোটেলে খাই আর বাইরের হোটেলে খাই, হুন্ডা দৌড়াই, লাভ নাই। আমাদের দেশে সন্দীপে বিশেষ করে আমার এলাকাতে বলেন বা আপনার এলাকাতে বলেন, সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত, ওই হুন্ডা নিয়ে দৌড়াদৌড়ি, ওই এই করে সেই করে। আমরা যদি ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউশন রাখতে পারি, তাহলে আমার মনে হয় সমাজটা আরো কিছু আগাইতো। আমি সবার কাছে ক্ষমা চাই। আমার যদি এই 32 বছর জীবনে, আমেরিকার জীবনে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর আমি একবার মনে করছিলাম কাউকে না জানে এমনি চলে যাব, পরে দেখলাম যে না, এটা তো আমার হীনমন্যতা পরিচয় হবে। আমি তো চুরিও করি না, ডাকাতিও করি না। হ্যাঁ, এখন আমি সবাইকে চেষ্টা করতেছি সবার কাছে। হ্যাঁ, আমি ক্ষমা চাই নিচ্ছি, এবং আমি দোয়া চাই সবার কাছে, আমি সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি। ওকে, অনেক ধন্যবাদ বেলায়েত ভাই, অনেক ধন্যবাদ, এবং আপনার জন্য অনেক শুভকামনা। আপনি ফিরে যাচ্ছেন, বাংলাদেশে ফিরে যাচ্ছেন, আপনি যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবচেয়ে মানে আবেগ ঘন ব্যাপার যেটা সবচেয়ে আমি বুঝাতে পারতেছি না, যে আপনি আপনার পরিবার রেখে, বাচ্চাদের রেখে তাদের সাথে আবার কবে দেখা হবে সেই জিনিসটা আপনি জানেন না, এবং এমন একটা নিয়তি এবং এমন একটা পরিস্থিতি যেটা আপনি 6 মাস আগেও জানতেন না যে এই ধরনের হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার কারণে যে পরিস্থিতিটার মোকাবেলা করছেন, এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ, আপনারা হয়তো জেনে থাকবেন, আমার যারা পেজ ফলো করেন তারা দেখে থাকবেন যে এই বছরের শেষ নাগাদ 10 লাখ লোককে পাঠিয়ে দেবার পরিকল্পনা করা হয়েছে, এবং তাদের ডোনাল্ড ট্রাম্পের ভাষায় যেটি হচ্ছে যে খারাপের খারাপ লোকদের বের করে দেয়া হবে। এবং খারাপের একটু ছোট্ট করে একটা তথ্য জানায়, যে যাদের ধরা হয়েছে 1,50,000 কি 60,000-এর মতো ধরা হয়েছে, এবং পাঠানো হয়েছে 70 থেকে 80,000-এর মতো। আমি অ্যাকুরেট ফিগারটা দিতে পারবো না, একটা ধারণা দিচ্ছি আপনাদের। তাদের মধ্যে প্রায় 72 কি 73%, আমি যদি একদম ডাটাটা একটু দেখে বলি তাহলে খুব ইন্টারেস্টিং এটা, যে তাদের মধ্যে
71.7% কোনো আহ, অপরাধ রেকর্ড নাই, অথচ তিনি বলছেন যে সবচেয়ে ক্রিমিনাল, এরা ক্ষতি করছে, এরা নষ্ট করছে পরিবেশ, ব্লা 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 ব্লা। 71.7%-এর কোনো অপরাধ নাই, কোনো ক্রিমিনাল রেকর্ড নাই। এটি হচ্ছে সরকারি ডাটা থেকে অ্যানালাইসিস করে যে তথ্য পাওয়া গেছে। স্বাভাবিক কারণে বেলায়েত ভাইয়ের মতো লোকদেরও ভয় পেয়ে হোক, আতঙ্কে শঙ্কা থেকে হোক, যেভাবে হোক তাদের দেশে ফিরে যেতে হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক। এই বেলায়েত ভাইরা এই সমাজে, আমেরিকান সমাজে যত না বেশি তিনি লাভবান হয়েছেন, তার চেয়ে বেশি আমেরিকান সমাজকে দিয়েছেন। এটি আমাদের খুব মোটা চোখে বা এই ধরনের ভোতা চোখে, ভোতা দৃষ্টিতে হয়তো জিনিসটা বোঝা কোনোভাবেই সম্ভব না। আমেরিকা ইমিগ্রেন্টের দেশ, এবং এখানে ইমিগ্রেন্টরা এই দেশকে গড়ে গড়ে দিয়েছে, এবং তারা ছাড়া আসলে এই দেশ একদম অচল। আর যা করা হচ্ছে এখন মার্কিন রাজনীতিতে, এখন যা হচ্ছে মার্কিন সমাজে, যা হচ্ছে মার্কিন প্রশাসনে, যা হচ্ছে, আমি বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, যারা এই ট্রাম্পের এই আচরণের কারণে খুব উৎফুল্ল, আমার পেজে এসে বিভিন্ন মন্তব্যে যারা খুব লাফালাফি করছেন এভাবে, তাদের জন্য বলি যে এটি খুব অন্যায় কাজ করা হচ্ছে, এবং এটি করা হচ্ছে শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে। তো আপাতত এটুকুই, আরো অনেক কথা বলতে পারতাম আপনাদের সাথে। আপাতত এটুকুই, এখানেই থাকি। বেলায়েত ভাইয়ের জন্য শুভকামনা করি, আজকে আর অন্যদিকে না যায়। বেলায়েত ভাই, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। আপনি ভালো থাকবেন, দোয়া সুস্থ রাখবেন। থাকবেন, এবং শনিবারে যাচ্ছেন আপনি। আমি শনিবার যাচ্ছি।